সুপ্রিয় দর্শক, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে মানব সম্পদ। আমরা জানি দক্ষ এবং প্রশিক্ষিত জনসংখ্যার ব্যাপক চাহিদা রয়েছে দেশে এবং দেশের বাইরে, আর আমাদের রয়েছে প্রায় ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত। এই হাতগুলোকে যদি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। এই প্রেক্ষাপটে আজ আমরা বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনায় অংশগ্রহণ করবেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সচিবালয়ের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ABM খোরশেদ আলম এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইমরান। প্রিয় দর্শক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সম্প্রতি আমূল পরিবর্তন সাধিত হয়েছে। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মান উন্নয়ন, সম্প্রসারণ ও সমন্বয় সাধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েট। এই কাউন্সিল সচিবালয়ের প্রধান কর্মকর্তা জনাব ABM খোরশেদ আলম আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইব বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা কি এবং এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের যে ভিশন 2021, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041-এর মধ্যে উন্নত দেশ, এই স্বপ্ন আমাদের অধরা থেকে যাবে যদি আমরা কারিগরি শিক্ষায় আমাদের জনবলকে শিক্ষিত করতে না পারি। জাতীয় পর্যায়ে আমাদের যেই মূল বাস্তবায়ন কর্মসূচি, তার মধ্যে আপনি দেখবেন যে অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়ন, এই দুইটা ক্ষেত্রেই আমাদের প্রধান কাজ হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকদের নিয়ে। এবং এই দুই ক্ষেত্রে যদি আমরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত লোক না পাই, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বায়নের যুগে আমরা যে শুধুমাত্র আমাদের কথা চিন্তা করছি তাই নয়, আমাদের প্রায় ১ কোটির মতো জনশক্তি দেশের বাইরে, এবং প্রযুক্তির বিকাশের সাথে সাথে এই জনশক্তিকে যদি আমরা দক্ষ করতে না পারি, তাহলে বিদেশে আমাদের যেই শ্রমবাজার, এই বাজারও ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাবে। কাজেই দেশের শিল্পায়নকে সাপোর্ট দেওয়া এবং বিদেশের শ্রমবাজারকে ধরে রাখা, এই উভয়ের জন্যই আমাদের দেশে কারিগরি শিক্ষার বিকাশ ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে একবিংশ শতাব্দীর এই যে চ্যালেঞ্জের মুখে আমরা আছি, আমাদের ছোট্ট একটি ভূখণ্ড, এখানে অসংখ্য মানুষ, এদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়েই আপনারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাইছেন। অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হলো যে এই যে ১৬ কোটি মানুষ আগামী ২০৩০ সালের মধ্যে যে সর্বোচ্চ কর্মক্ষম জনশক্তি থাকবে, এই কর্মক্ষম জনশক্তিকে যদি আমরা প্রশিক্ষিত করে কর্মের নিয়োগের ব্যবস্থা করতে না পারি, তাহলে এই আমাদের যে শ্রমশক্তির অপচয় হবে, সেই অপচয় আমরা ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশ সেই সুযোগ পাবে না এই অপচয়কে রোধ করার। এবং আপনার এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবার জন্য যে প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষার প্রয়োজন, সেটি করবার জন্য বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে এবং এর গুণগত মান উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন কার্যক্রম সরকার থেকে আমরা জানি গ্রহণ করা হয়েছে। সেরকম একটি প্রকল্প হচ্ছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে আসলে জানতে চাইব কোন প্রেক্ষাপটে এই স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টটি গ্রহণ করা হয়েছে বা কী কী কার্যক্রম আপনারা বাস্তবায়ন করছেন। স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট 2010 সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এটা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে মূল সাপোর্ট দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তথা বিশ্ব ব্যাংক এবং কানাডা সরকার। এই প্রকল্প বছরে প্রায় 5 বছর অতিক্রান্ত করেছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত 4টি সংস্থাকে, যারা কারিগরি শিক্ষা বাস্তবায়নের সাথে জড়িত, বিশেষ করে আজকে আমাদের সিও মহোদয় আছেন NSDC সচিবালয়কে স্ট্রেনথেনিং করার জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেখানে সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, তাদের অধীনে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে সাপোর্ট এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্রকল্পের অধীনে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী যারা কারিগরি শিক্ষা, তারা কিভাবে সরাসরি আপনার প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন? শিক্ষার্থীদেরকে আমরা বিশেষ করে যারা পলিটেকনিক ইনস্টিটিউট
পড়াশোনা করে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, তাদেরকে আমরা মাসিক 800 টাকা হারে স্টাইপেন্ড দেই। এবং বিশেষ করে এখানে যারা সুবিধা বঞ্চিত পরিবারের ছেলে মেয়েদেরকেই সাধারণত এই উপবৃত্তির আওতায় আনা হয় এবং পিএমটি একটা ব্যবস্থার মাধ্যমে এটা করা হয় এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক ছেলেরাই বৃত্তির আওতায় আসে। আর নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা আগ্রহী তাদেরকে শতভাগই উপবৃত্তির আওতায় আনা হয়। এটা খুবই ভালো, কিন্তু একটু বৈষম্য হয়ে যাচ্ছে না, মেয়েদেরকে বেশি ফেভার করা হচ্ছে কিনা? আসলে আমরা চাচ্ছি যে কারিগরি শিক্ষা মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য। তার কারণ হলো একটা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে নারীদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য, যাতে করে আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে যেতে পারি এবং 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে যেতে পারি। আর এক্ষেত্রে কারিগরি শিক্ষা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে। কারিগরি শিক্ষাকে আমরা এভাবে চিন্তা করি যে এটা একটা মাস্টার কি। আমরা যদি বলি যে একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট চাই, তাহলে কারিগরি শিক্ষাই পারে এদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকাটি রাখতে। আমাদের সম্মানিত সিইও মহোদয়, এনএসডিসি সেক্রেটারিয়েটের কাছে আমি ফিরে আসতে চাই। আমি জানি যে এখন কারিগরি শিক্ষার এই অগ্রযাত্রায় আমাদের প্রায় 23টি মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে এবং এর মধ্যে একটি সমন্বয়ের আসলে কিন্তু প্রয়োজনীয়তা আছে বলে মনে হয়। তো এই সমন্বয়ের কাজটি এনএসডিসি সেক্রেটারিয়েট কিভাবে দেখছে? আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে 23টি মন্ত্রণালয় বিভিন্নভাবে কারিগরি শিক্ষা অবদান রাখছে, কাজেই এর সমন্বয় দরকার। এবং এই প্রয়োজনীয়তা থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ গঠিত হয়েছে। সচিবালয় মূলত দক্ষতা উন্নয়ন পরিষদের নির্দেশনা এবং দেশে বর্তমানে যে প্রচলিত জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা, এই নীতিমালার বাস্তবায়নের কাজে নিয়োজিত। কয়েকটা ক্ষেত্রে আমাদের সমন্বয়ের অবশ্যই প্রয়োজন, যেমন কারিকুলাম ডেভেলপমেন্টে প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে একই ধরনের কারিকুলাম অনুসরণ করে, স্ট্যান্ডার্ড কারিকুলাম অনুসরণ করে, সেই বিষয়টা এনএসডিসি দেখা দরকার এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে যে মূল্যায়ন প্রক্রিয়া, মনিটরিং প্রক্রিয়া, এগুলোতেও এনএসডিসির কাজ করে যাচ্ছে। আমাদের এই যে সমন্বয়ের প্রয়োজনটা কেন, সমন্বয়ের একটা বড় প্রয়োজন হলো যে দক্ষতাটা যদি সবার কাছে সমানভাবে স্বীকৃত না হয়, আপনি স্বাভাবিকভাবেই আমি কম্পিউটার চালাতে জানি, হাজার হাজার প্রতিষ্ঠান কম্পিউটার চালানোর প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান কি একই কারিকুলাম, একই দক্ষতা সম্পন্ন লোক বের করছে? এটা কে দেখভাল করবে? সেই সবার মধ্যে একটি সমান সমতার জায়গা, যাতে আমি কম্পিউটার চালাতে জানি, আমি কম্পিউটারে টাইপ করতে জানি বা কম্পিউটারে কাজ করতে জানি, এই জানাটা যেন সে সার্টিফিকেটটা দেখলে আমরা সবাই যত বুঝতে পারি যে এই জানাটা যেখান থেকেই সে জানুক, এই জানাটা সবার জন্য সমান। জনাব খোরশেদ আলম, আমরা দেখি যে এখনও সামাজিকভাবে আমরা কিছুটা অবহেলিত অবস্থায় দেখতে পাই কারিগরি শিক্ষাকে। সেই জায়গা উত্তরণের দিকটি কিভাবে? আসলে কারিগরি শিক্ষার বিষয়টা ঠিক অবহেলিত এটা আমি বলবো না। আমি যেটা বলবো যে কারিগরি শিক্ষা বরঞ্চ আরও বেশি সম্মানিত হওয়া উচিত, কারণ এই শিক্ষায় শিক্ষা নেওয়ার সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, শিল্পে হচ্ছে, সংস্থানের ব্যবস্থা হচ্ছে। আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন যে একটা ছেলে বিএ পাশ করে কোনো কাজ করতে পারছে না, কোনো চাকরি পাচ্ছে না, চাকরির জন্য সে ঘুরছে। আবার একটা ছেলে এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, একটা ছেলে বা মেয়ে সে যদি একটা মোবাইল রিপেয়ারিং শপ চালু করে, মোবাইল রিপেয়ারিংয়ের উপরে 6 মাস ট্রেনিং করে, তাহলে আমি দেখেছি যে তারা মানে ন্যূনতম 10,000 টাকা আয় করতে পারে। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, এরপরে আবার কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান। শুনছিলাম সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা এনএসডিসি সেক্রেটারিয়েটের কাছ থেকে। সেই জায়গাটিতে ফিরে যেতে চাই। কারিগরি শিক্ষার আপনার যে লক্ষ্যমাত্রার কথা বলছিলেন। দেখুন, আমাদের দেশে একটা সময় ছিল যখন
হেয়ার ড্রেসিংয়ে মানুষ একটু অবজ্ঞার চোখে দেখতো। আজকে নতুনভাবে যখন এটাকে উপস্থাপন করা হলো, আমরা যখন বিউটিশিয়ান তৈরি করা শুরু করলাম, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিওরা, সরকারি প্রতিষ্ঠান সবাই মিলে যখন এই ট্রেডটাতে আগ্রহ বোধ করলো, আমি আপনাদেরকে গর্বের সাথে বলতে পারি আজকে কারিগরি শিক্ষার সেই পর্যায়টা নেই। ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে এমবিএ করে আজকে ছাত্রছাত্রীরা বিউটি পার্লারে নিজেদের ব্যবসার সুযোগ খুঁজছে। স্যার, আমরা নিশ্চয়ই জেনারেল এডুকেশনকে ছোট করে ওভাবে দেখব না, বাট কারিগরি শিক্ষা যে আজকে তার ভিন্ন মাত্রা অর্জন করেছে সেই তথ্যটি হয়তো। হ্যাঁ, সেটার জন্যই বলছি যে আজকে একজন বিউটিশিয়ান হয়ে সে একটা ব্যবসা করছে যার বেসিক এডুকেশন ছিল এমবিএ তাকে জবের নিশ্চয়তা দিতে পারেনি, কিন্তু বিউটিশিয়ান কোর্স করার পরে তার জবের নিশ্চয়তা। অর্থাৎ কারিগরি শিক্ষার মাধ্যমে জবের নিশ্চয়তার সুযোগটি আপনি হ্যাঁ, অবশ্যই। দেখছেন। ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত প্রকল্প পরিচালক, আপনাদের একটি কার্যক্রমের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ। আপনারা অল্প শিক্ষিত তরুণ তরুণীকে 6 মাস মেয়াদী সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং অনেকটা বিনা খরচে, এই বিষয়টি সম্পর্কে যদি বলেন, আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতার ব্যাপক আগ্রহ রয়েছে। হ্যাঁ, আমাদের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে সরকারি বেসরকারি 64টি প্রতিষ্ঠানে আমরা স্বল্প মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি এবং এখানে প্রায় 33টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে স্যার যেটা বলছিলেন যে যেমন বিউটি পার্লার কিংবা যে বিউটিশিয়ান, তারপর এই ধরনের টেকনোলজির উপরে কিন্তু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রাইট, হাউস ওয়ারিং, এগুলি এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। তবে প্রতিটি প্রতিষ্ঠানে 4টি করে আপাতত আমরা ট্রেডকে, যেটা মার্কেট ডিমান্ড যেখানে রয়েছে সেটার উপরই, এলাকা ভিত্তিক ডিমান্ড যেখানে রয়েছে সেখানে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এবং প্রশিক্ষণ সুবিধার জন্য আমরা প্রশিক্ষণার্থী যারা নির্বাচিত হয় তাদেরকে আমরা উপবৃত্তি দেই মাসিক 700 টাকা হারে, এবং পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা তাদেরকেও প্রতি প্রশিক্ষণার্থীর বিপরীতে একটা অর্থ প্রদান করে থাকি। কিন্তু অনেকদিন ধরেই তো কারিগরি প্রশিক্ষণ চলেই আসছিল, নতুন মাত্রাটি কি যুক্ত হয়েছে প্রকল্পের মাধ্যমে? প্রকল্পের মাধ্যমে যে মাত্রাটি যোগ হয়েছে আমি বলবো সেটি হচ্ছে যে এখানে প্রকল্প গুরুত্ব দেয় শুধু প্রশিক্ষণের মধ্যে না, 6 মাস পরে তারা যেন কর্মসংস্থানে যেতে পারে, তার জন্য এই প্রকল্পের মাধ্যমে জব প্লেসমেন্ট নামে একটি জায়গা প্রতিটি প্রতিষ্ঠানে করা হয়েছে। পাশ করার প্রশিক্ষণার্থীরা কি পরিমাণ চাকরি পাচ্ছে? প্রায় 43% ছেলে মেয়ে জাস্ট চাকরি, মানে জাস্ট 6 মাস প্রশিক্ষণ শেষেই চাকরিটা পায়। তারপরেও 6 মাস অতিক্রান্ত পর আমাদের হিসাবে দেখা যায় যে প্রায় 60-70% ছেলে মেয়ে চাকরি পায়। বিভিন্ন পেশায় দক্ষ কিছু মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই, কিন্তু তারা উস্তাদের কাছ থেকে বা পারিবারিকভাবে বিভিন্নভাবে দক্ষতা অর্জন করেছে এবং চমৎকার কাজ করে যাচ্ছে, তাদেরকে সার্টিফিকেশনের আওতায় আপনারা আনছেন। এই বিষয়টি সম্পর্কে যদি এটা একটা খুব ইন্টারেস্টিং এরিয়া, বিশেষ করে যারা যেসব ছেলে মেয়ে একটু ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, দেখা যায় যে পড়াশোনা করার তেমন সুযোগ পায় না, তারা কিন্তু তাদের নিজ ক্ষমতা বলে, নিজ মেধায় তারা বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে, যেমন অটোমোবাইল ওয়ার্কশপ কিংবা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ানের কাজ করছে। এসব কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো সনদ নাই, কিন্তু এদেরকে স্বীকৃতি দিলে এদের সামাজিক মর্যাদা বাড়ে এবং তাদের প্রফেশনাল একটা সার্টিফিকেটও হয় এবং নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। এই বিষয়ে আরও একবার আপনার কাছে আসতে চেষ্টা করব, তার আগে সিইও মহোদয় আপনার কাছে জানতে চাই যে বিশ্বায়নের এই যুগে শ্রমবাজারের যে প্রতিযোগিতামূলক প্রেক্ষাপট আমরা দেখতে পাই, সেখানে আমাদের দেশের শিক্ষার্থীরা কতটা সুবিধা করতে পারছে, কিংবা আমাদের শিক্ষার মান এখন যে পর্যায়ে আছে সেটাকে আরও কতটা উন্নত করতে পারলে আমরা বিশ্ব শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো? এই কাঠামো বর্তমানে বাস্তবায়নের কাজ চলছে এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে, যে যেই ধরনের দক্ষ জনবল অ্যাকচুয়ালি আমাদের দরকার, আমাদেরকে সেই ধরনের দক্ষ জনবল তৈরি করতে হবে এবং এই জন্য আমাদের সাথে সহযোগী হিসাবে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির আলোকে যে শিল্প দক্ষতা পরিষদ গঠিত হয়েছে। এই বিভিন্ন শিল্প দক্ষতা পরিষদ আমাদের এই কর্মকাণ্ডে তারা সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমত তারা কারিকুলাম কী ধরনের দক্ষ লোক জনশক্তি তাদের দরকার সেটা তারা আমাদেরকে জানাবে এবং তাদের মূল্যায়ন প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করবে এবং যে কোনো কারিগরি প্রশিক্ষণে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার গুরুত্ব একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বের দিকে লক্ষ্য রেখে
এই শিল্প দক্ষতা পরিষদগুলো তাদের শিল্প প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদেরকে, আমাদের প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে কাজ করার সুযোগ করে দেবে। এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং যে কারিগরি শিক্ষা তো অনেকখানি ব্যবহারিক, তো ব্যবহারিক বিষয়ের ক্লাস বা প্রশিক্ষণ শ্রেণীকক্ষে যতটা হবে, আমার মনে হয় ইন্ডাস্ট্রির সঙ্গে সেই লিঙ্কেজের জায়গাটি যদি সম্পৃক্ত না করা যায় তাহলে হয়তো যথাযথভাবে প্রশিক্ষণের কাজটি সম্পন্ন হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা আছে কিনা ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির মধ্যে লিঙ্কেজ ডেভেলপমেন্টের? ইতিমধ্যেই আমরা এই ক্ষেত্রে অনেকখানি কাজ করেছি। দেশে 12টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল তৈরি হয়েছে এই মুহূর্তে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে আরএমজি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, সিরামিক ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, এরা কিন্তু আরএমজি সেক্টরে যত দক্ষ কর্মীর প্রয়োজন সেই কর্মীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ওনারা করবেন। সিরামিক সেক্টরে যত দক্ষ লোক আমাদের দরকার এবং আগামী দিনে সিরামিকের পণ্যের বৈচিত্র্যায়নের জন্য যা কিছু দরকার সেই সুযোগটা সিরামিক শিল্পের সাথে যারা জড়িত সেই মালিকরা কমিটেড, তারা আমাদের ছাত্রদেরকে সেই সুযোগ দেবেন। এবং ইতিমধ্যেই আমরা সিরামিক ইন্ডাস্ট্রি কাউন্সিলকে আমাদের যে গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট তাদের সাথে সম্পৃক্ত করেছে এবং এই সম্পৃক্তির মাধ্যমে উভয় পক্ষ উপকৃত হচ্ছে। শুধু এইখানেই নয়, যে সিরামিক ইন্ডাস্ট্রির যে অ্যাসোসিয়েশন বা কাউন্সিল তারা প্রস্তাব দিয়েছে যে তাদের যেই ধরনের যন্ত্রপাতি তারা ব্যবহার করে সেই ধরনের যন্ত্রপাতি সমৃদ্ধ একটি ল্যাব তারা সিরামিক ইনস্টিটিউটকে দান করবে। এটা নিশ্চয়ই খুবই ভালো একটি উদ্যোগ। আসলে আমাদের প্রোডাকশন কারিগরি শিক্ষার যে শিক্ষার্থী তারা কর্মজীবন শেষে কোথায় যাচ্ছে? ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। সেই ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসে তাদের গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিত করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আলটিমেটলি তারাই লাভবান হবেন। নিশ্চয়ই প্রকল্প থেকেও এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনাল রিলেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনি কি দয়া করে বলবেন? ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে একটা সুসম্পর্ক থাকা দরকার। এই কারণে যে ইন্ডাস্ট্রির চাহিদাটা কি সেটা ইনস্টিটিউটকে জানতে হবে এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে সেভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে কারণে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউট রিলেশনশিপটা আমরা স্ট্রেনথেন করার জন্য এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। পাশাপাশি যেটা স্যার বললেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিল, যেটা সেখানেও আমরা এটা যেন বাংলাদেশে খুব কার্যকরভাবে কাজ করতে পারে তাদের জন্য, সেখানেও আমরা এনএসডিসি সচিবালয়ের মাধ্যমে এই প্রকল্পের থেকে কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নিশ্চয়ই এই সব সহযোগিতার মধ্য দিয়ে কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়নটি ত্বরান্বিত হবে, নিশ্চিত হবে। সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনার কাছে আমার অলমোস্ট শেষ প্রশ্ন বলতে পারেন যে বিশ্ব শ্রমবাজারের প্রতিযোগিতায় বাংলাদেশের কারিগরি শিক্ষার গুণগত মানের দিকে আপনারা নজর দিচ্ছেন, ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে রিলেশন ডেভেলপমেন্টের দিকটি দেখছেন, পাশাপাশি এনএসডিসি সেক্রেটারিয়েটের আর কি দায়িত্ব আপনাদের রয়েছে বা পরিকল্পনা রয়েছে কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সম্প্রসারণের ক্ষেত্রে? কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষায় সাপোর্ট দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রকল্প সহ অন্যান্য যতগুলো প্রকল্প আছে সমস্ত প্রকল্পের সাথেই নিবিড়ভাবে কাজ করছি এবং এই প্রকল্পগুলোর আওতায় কারিগরি শিক্ষার যে অবকাঠামোগত উন্নয়ন, তাদের নতুন নতুন ল্যাব প্রতিষ্ঠা করা, নতুন নতুন যন্ত্রপাতি যেগুলো বর্তমান কারিগরি শিক্ষার জন্য অত্যাবশ্যক সেগুলোর ব্যবস্থা করা, এই সমস্ত ব্যবস্থা হচ্ছে। এর বাইরে কারিগরি শিক্ষার জন্য কারিগরি শিক্ষায় যাতে যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী আকর্ষিত হয় সেই জন্য আমাদের একটা বড় ধরনের সামাজিক আন্দোলন কর্মসূচিও আমরা হাতে নিচ্ছি এবং এইটা খুব আগামী বছর থেকে হয়তো এটা আরও বেগবান হবে এবং এই প্রকল্পগুলো স্টেপ প্রকল্প সহ অন্যান্য প্রকল্প এই সামাজিক সচেতনতা সৃষ্টি কারিগরি শিক্ষার সাথে এইটা যাতে শুরু করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা শুধু আমি দর্শকদেরকে একটা কথা বলবো, আজকে যারা অভিভাবক, আজকে যারা প্যারেন্টস, তাদেরকে একটা জিনিস জানতে হবে যে যেই ছেলে মেয়েকে আমরা এমন এমন বিষয়ে পড়াশোনা করাচ্ছি যেই বিষয়ে আমরা জানি যে পড়াশোনা করার পরে তাদের কোনো চাকরির নিশ্চয়তা নেই,
অথচ আমরা তাকে ওখানে পড়াশোনা করাচ্ছি। অর্থাৎ আপনি আমাদের সম্মানিত সচেতন অভিভাবকদেরকে আহ্বান জানাচ্ছেন যেন তাদের শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষার দিকে তাদেরকে এগিয়ে আমার আনা যায়। বলার উদ্দেশ্য হলো ভবিষ্যতে এই ছেলে পাশ করে বেরোনোর পরে এই ছেলে মেয়েকে যাতে আমি ব্লেম না করি যে তুমি কেন চাকরি পাচ্ছ না, বরঞ্চ তাকে আমি এখনই কারিগরি শিক্ষায় পাঠাই যাতে ভবিষ্যতে তার সাথে আমার সম্পর্ক জি, অবনতি না হয়। আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রকল্প পরিচালক মহোদয়ের একটি ছোট্ট মন্তব্য দিয়ে আমরা শেষ করতে পারি যে আপনার এই প্রকল্পের মধ্য দিয়ে চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমাদের শিক্ষার্থীরা ভীষণভাবে লাভবান হচ্ছেন আমরা জানতে পেরেছি। আপনি এই প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে কারিগরি শিক্ষাকে কোথায় দেখতে চান, খুব সংক্ষেপে? কারিগরি শিক্ষার টাকে যেন আমরা এভাবে বলতে চাই যে কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে আলো। এই কারণেই যে কারিগরি শিক্ষার মাধ্যমেই আমরা চাই যে আমাদের যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড চলমান রয়েছে এবং যেটা আগামী 20 বছর মেয়াদিটা চলবে, আমরা এটাকে এনক্যাশ করতে চাই। এনক্যাশ করতে চাই। জি, সেই আশাবাদ আমরাও ব্যক্ত করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ সুপ্রিয় শ্রোতাবৃন্দ। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম কারিগরি শিক্ষার অগ্রগতি এবং গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা আশা করি অচিরেই আমরা কারিগরি শিক্ষার হাত ধরে বাংলাদেশকে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত আয়ের দেশে দেখতে পাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।